আমরা গত ক্লাসে আলোচনা করছিলাম যে আমি বলেছিলাম বিসিএস এ টোটাল 3টা সেগমেন্টে এটাকে আমি রূপান্তর করেছিলাম। তো তার মধ্যে গণিত, জিকে আর হচ্ছে গিয়ে ইংরেজি। তো জিকের মধ্যে কিন্তু আমাদের সাধারণ বিজ্ঞান প্লাস বাংলা এই দুটো থাকবে অ্যাড। তো টোটাল 3টা সেগমেন্ট। আচ্ছা, তো গণিতের গত ক্লাসে 30টা পর্বের একটা পর্ব চলে গেছে। আজকে আমরা ইংরেজির 30টা পর্বের ফার্স্ট পর্ব আজকে আমরা আলোচনা করব। তো প্রথম পর্বটা হচ্ছে একদম বেসিক লেভেল থেকে, আমরা বিশেষ করে যারা ইংরেজিতে খুবই দুর্বল, একদম জিরো টলারেন্স থেকে একেবারে স্টার্টিং পয়েন্ট হবে আমাদের। ওকে, তো শুরুতে আমরা যে বিষয়টা শিখবো সেটা হচ্ছে কোনো একটা বাক্য থেকে অবজেক্টকে ডিফাইন করতে হবে বা অবজেক্টকে ফাইন্ড আউট করতে হবে, এবং কোনো একটা বাক্য থেকে কমপ্লিমেন্টকে চিনতে হবে। ঠিক আছে, কোনো একটা বাক্য থেকে অ্যাপোজিটিভকে চিনতে হবে। তো আমরা আজকে শিখবো কোনো একটা বাক্য থেকে কিভাবে অবজেক্ট চেনা যায়, কিভাবে কমপ্লিমেন্ট চেনা যায়, এবং কিভাবে অ্যাপোজিটিভ চেনা যায়, সেই বিষয়গুলো আমরা আজকে ফাইন্ড আউট করব। তো প্রথমত আমরা যে বিষয়টা দেখবো সেটা হচ্ছে আমাদের অবজেক্ট। ঠিক আছে, আমাদের অবজেক্ট, কোনো একটা বাক্যের অবজেক্ট কিভাবে আমরা বের করব। তো অবজেক্ট সেটা হচ্ছে আমাদের একটা কর্ম, কোনো একটা বাক্যের কর্তা বা সাবজেক্ট যে কাজটা করে ওই কাজটাই হচ্ছে আমার একটা অবজেক্ট বা একটা কর্ম। ঠিক আছে, অবজেক্টের বাংলা হচ্ছে কর্ম বা কাজ, মানে যে কাজটা করে, যেই কাজটা করে ওই কাজটা হচ্ছে অবজেক্ট। ওকে, ঠিক আছে। আবার একটু ক্লিয়ার করে নেই, বিশেষ করে সাবজেক্ট যে কর্মটা করে ওই কর্মটা হচ্ছে অবজেক্ট। হ্যাঁ, যে কাজটা করবে ওই কাজের নামটা বা ওই কাজটা হচ্ছে আমার অবজেক্ট, বিষয়টা মাথায় রাখতে হবে। তো আমরা একটু এক্সপ্লেইন দিই। বলা হলো এরকম যে আই বট আ পেন, অর্থাৎ আমি একটি কলম কিনেছিলাম। তো এই বাক্যে অবজেক্ট কোনটা সেটা বোঝার আগে আমরা অবজেক্ট চেনার জন্য যে ডেফিনিশনটা সেটা একটু দিয়ে দিই। আসলে অবজেক্টকে খুঁজতে হলে আমরা বিশেষ করে মেইন ভার্বকে প্রশ্ন করব। কি কি বিষয় দিয়ে প্রশ্ন করব? মেইন ভার্বকে প্রশ্ন করব কি, প্রশ্ন করব কাকে, প্রশ্ন করব কার, ঠিক আছে, অথবা প্রশ্ন করব কার জন্য। তাহলে আমরা মেইন ভার্বকে কি কি বিষয় দিয়ে প্রশ্ন করব? যে এই যে ভার্বকে কি, কাকে, কোথায়, কি, কাকে, কোথায়। আর একটা হলো কার জন্য। এই শব্দগুলো দ্বারা যদি প্রশ্ন করার পর যদি উত্তরটা ওই বাক্যের মধ্যে পাই, তবে সেই উত্তরটা হচ্ছে আমার অবজেক্ট। আবারও বলি, কোন একটা বাক্যকে বা কোন একটা বাক্যের মধ্যে যে মেইন ভার্ব থাকবে ওই ভার্বকে আমরা প্রশ্ন করব কি দিয়ে প্রশ্ন করব, কাকে দিয়ে প্রশ্ন করব, কোথায় দিয়ে প্রশ্ন করব, এবং কার জন্য দিয়ে প্রশ্ন করব। যদি উত্তরগুলো আমার ওই বাক্যের মধ্যে পাওয়া যায়, যে উত্তরটা পাবো সেই উত্তরটা হচ্ছে আমার অবজেক্ট বা কর্ম। কিভাবে? আই বট আ পেন, আমি একটি কলম কিনেছিলাম। এখানে যদি আমি ভার্বকে প্রশ্ন করি, ফার্স্টে কি দিয়ে প্রশ্ন করি, যে কি কিনেছিলাম, উত্তরটা পেয়ে গেলাম কলম। এই কলম হচ্ছে একটা অবজেক্ট। অবজেক্ট ফাইন। এখন যদি বলা হয় যে she gave me a book, সে আমাকে একটা বই দিছে। ঠিক আছে, সে আমাকে একটা বই দিছে। এবার আমি গেভকে প্রশ্ন করলাম, এই যে দিল, এই গেভকে প্রশ্ন করলাম যে কি দিল, উত্তরটা পাইলাম যে বই দিল। এই বইটা হচ্ছে একটা অবজেক্ট, বইটা হচ্ছে একটা অবজেক্ট। ভার্বকে আবারও প্রশ্ন করলাম কাকে দিল। দেখো এখানে কিন্তু প্রশ্ন করা যায় শুধু একভাবে। প্রশ্নটা হচ্ছে এরকম যে কি কিনলাম, আই বট আ পেন, কি কিনছি আমি, কলম। কোথায় কিনছি, উত্তর আছে নাই। কাকে কিনছি, উত্তর নাই। কার জন্য কিনছি, উত্তর নাই। ব্যাপারটা একটু মাথায় রাখতে হবে।
এখানে শুধুমাত্র একটা প্রশ্ন করা যায় যে কি কি দিয়ে প্রশ্নটা করা গেছে ভার্বকে, যে আই বট এ পেন, আমি কি কিনছিলাম, কলম। তো উত্তরটা পেয়ে গেলাম, তো সেই উত্তরটা হচ্ছে আমার অবজেক্ট। ব্যাপারটা মাথায় রাখতে হবে। সেকেন্ড ক্লু, আমি ভার্বকে প্রশ্ন করলাম ফার্স্টে কি দিয়ে, যে শি গেভ মি আ বুক, সে আমাকে একটি কলম দিল। কি দিল? গেভ তো দিল, ভার্বকে প্রশ্ন করলাম, গেভকে প্রশ্ন করলাম, দিল কি দিল? বুক, বই দিল। তো এটা একটা অবজেক্ট। আরো প্রশ্ন করা যায় ভার্বকে, কাকে দিল? মি, আমাকে দিল, এটাও একটা অবজেক্ট, এটাও একটা অবজেক্ট। আমি কি বলছিলাম, ভার্বকে প্রশ্ন করব কি দিয়ে, কাকে দিয়ে, কোথায় দিয়ে, কার জন্য দিয়ে, যে উত্তরগুলো পাবো সেগুলোই কি আমার অবজেক্ট। ঠিক আছে? ওকে। তো ফার্স্ট কোশ্চেনে আই বট এ পেন, ভার্বকে প্রশ্ন করলাম কি দিয়ে, উত্তর পেলাম পেন। মানে আমি কি কিনলাম, বট কিনলাম, কি কিনলাম, কলম কিনলাম। সো কলমটা হচ্ছে আমার অবজেক্ট। আর এখানে দেখতে পাচ্ছি অবজেক্ট দুটো, অবজেক্ট এখানে দেখতে পাচ্ছি দুটো। যে ভার্বকে প্রশ্ন করলাম কি দিয়ে, যে সে দিল আমাকে, কি দিল? উত্তর আছে, কি দিল? বুক, বই দিল, অবজেক্ট আছে, অবজেক্ট। আবার প্রশ্ন করলাম কাকে দিল, পরেরটা দিয়ে প্রশ্ন করলাম কাকে দিল। এই কাকে দিয়ে আগেরটাকে প্রশ্ন করলে কিন্তু উত্তর পাওয়া যায় না। কোথায় দিয়ে প্রশ্ন করলে উত্তর পাওয়া যায় না, কার জন্য উত্তর পাওয়া যায় না। বাট কি দিয়ে প্রশ্ন করলে এখানে উত্তর পাওয়া যায় অবজেক্ট, বুক। কাকে দিয়েও প্রশ্ন করলে উত্তর পাওয়া যায়, কাকে দিল, আমাকে দিল, এটাও কি অবজেক্ট। তাহলে এই সেন্টেন্স অবজেক্ট কয়টা? দুটো। একটা সেন্টেন্সে একের অধিক অবজেক্ট থাকতে পারে, সেটা আমরা এই সেন্টেন্স দ্বারা বুঝলাম। অবজেক্ট তো বোঝা ক্লিয়ার আমাদের। সেন্টেন্সের ভার্বকে, মেইন ভার্বকে প্রশ্ন করব কি দিয়ে, কাকে দিয়ে, কার জন্য, কোথায়, এই কয়েকটা বিষয়। হ্যাঁ, যদি কোথায় দিয়ে আমি একটা প্রশ্ন করি, সাপোজ হি কেম ফ্রম ঢাকা, সে এসেছিল বা সে আসলো। কোথায় আসলো বা কোথা থেকে আসলো? উত্তরটা আছে, ঢাকা থেকে আসলো। তো ঢাকা একটা অবজেক্ট। এখন যদি বলা হয় কি আসলো, উত্তর নাই কোনো, আসলো কিন্তু সে। আমি তো জানি সে আসলো, সে আসলো, কি আসলো, উত্তরটা কি হইলো? হইলো না। কোথা থেকে আসলো, এটা উত্তর নাই, কিন্তু কোথায়, কোথা থেকে আসলো এটার উত্তর আছে। ঢাকা থেকে আসলো, কোথা, এই যে কোথায়, উত্তরটা আমি পেলাম। কোথা থেকে আসলো? ঢাকা, ঢাকা থেকে আসলো। আচ্ছা, কার জন্য আসলো সেটার উত্তর নাই, সমস্যা নাই। কি আসলো সেটার উত্তর নাই, বাট একটার উত্তর তো আছে, কোথা থেকে আসলো, ঢাকা থেকে আসলো। ভার্বকে প্রশ্ন করলাম কোথা থেকে আসলো, এই যে উত্তরটা ঢাকা, এটা অবজেক্ট। মেইনলি আমরা এতটুকু বিষয় মাথায় রাখবো, কোন একটা বাক্যে বা কোন সেন্টেন্সে ভার্বকে আমরা কয়েকটা বিষয় দ্বারা প্রশ্ন করবো, চারটা বিষয়। একটা হচ্ছে কি দিয়ে প্রশ্ন করব, যদি উত্তর পাওয়া যায় সেই উত্তরটা হচ্ছে অবজেক্ট। সেকেন্ড হচ্ছে কাকে দিয়ে প্রশ্ন করব, যদি উত্তরটা পাওয়া যায় সেটা হচ্ছে অবজেক্ট। যদি আমরা কোথায় দিয়ে প্রশ্ন করি, যদি উত্তর পাওয়া যায় সেটা হচ্ছে অবজেক্ট। যদি কার জন্য প্রশ্ন করি, যদি উত্তর পাওয়া যায় সেটা হচ্ছে অবজেক্ট। আর কার জন্য আর কাকে, দুটো বিষয় কিন্তু প্রায় সিমিলার টাইপের। ওকে। আচ্ছা, সে আমাকে একটা কলম, বই দিল, আমাকে দিল, বা কার জন্য দিল, আমার জন্য দিল। এই মিটা কিন্তু কাকেও বোঝাচ্ছে, কার জন্য, দুটোই বোঝাচ্ছে। ঠিক আছে? তো আমরা অবজেক্ট বুঝলাম, কিন্তু প্রশ্নটা হচ্ছে যে এই বাক্যে অবজেক্ট তো একটা, এই বাক্যে অবজেক্ট দুইটা। দুইটার অবজেক্ট যে আসলো, অবশ্যই তাহলে অবজেক্টেরও একটা ক্লাসিফিকেশন আছে, একটা প্রকারভেদ আছে। কারণ এখানে অবজেক্ট একটা, এখানে অবজেক্ট দুটো। একটা বাক্যে দুটো অবজেক্ট থাকলে অবশ্যই দুটো অবজেক্ট দুই রকমের অর্থকে ইন্ডিকেট করবে। তা আমরা একটু দেখতে চাই যে প্রথম অবজেক্ট এর পরিচয়টা কি, সেকেন্ড যে অবজেক্ট দুটো তার পরিচয়টা কি। এবার আমরা শিখে ফেলি যে অবজেক্ট আসলে এক প্রকার না, অবজেক্ট আসলে দুই প্রকার। একটা হচ্ছে ডিরেক্ট অবজেক্ট বা প্রত্যক্ষ বা সরাসরি অবজেক্ট, আর একটা হচ্ছে ইনডিরেক্ট বা পরোক্ষ অবজেক্ট। তো আমরা একটু শিখে ফেলি অবজেক্টের ক্লাসিফিকেশন। এবার আসি অবজেক্টের প্রকারভেদ। অবজেক্ট দুই প্রকার, অবজেক্ট দুই প্রকার। এক নম্বরে হচ্ছে ডিরেক্ট অবজেক্ট। অবজেক্ট বা প্রত্যক্ষ পরেরটা হচ্ছে গিয়া আমার পরোক্ষ। এটা এখানে নিচে লিখলাম। দুঃখিত, আমি একটু আগে ইংলিশটা লিখে নিই।
ইনডিরেক্ট অবজেক্ট। প্রথমটা ডিরেক্ট অবজেক্ট, পরেরটা হচ্ছে কি ইনডিরেক্ট, সেটা হচ্ছে কি পরোক্ষ। ঠিক আছে, আবার প্রথমটা আমাদের আবারও বলি অবজেক্ট দুই প্রকার, একটা হচ্ছে ডিরেক্ট অবজেক্ট বা প্রত্যক্ষ যেটা সরাসরি, অপরটা হচ্ছে ইনডিরেক্ট বা পরোক্ষ যেটা সরাসরি বোঝাবে না। এখন আমরা কিভাবে বুঝবো যে কোনটা ডিরেক্ট অবজেক্ট আর কোনটা ইনডিরেক্ট অবজেক্ট, আসলে প্রত্যক্ষ কি বোঝাচ্ছে আর পরোক্ষ কি বোঝাচ্ছে? দেখো প্রত্যক্ষ বোঝাচ্ছে এটা যে ভার্বের একটা ক্লাসিক্যাল উত্তর পাবো আমরা, অর্থাৎ ভার্বের সরাসরি উত্তর পাবো, ভার্ব কি করে এই উত্তরটা এক্সাক্ট পাবো। আমরা যদি ভার্বকে প্রশ্ন করি যে আসলে কি করে ভার্ব, এটা বেশি ইম্পর্টেন্ট নাকি কাকে করে ইম্পর্টেন্ট নাকি কোথায় করে ইম্পর্টেন্ট, বেশি ইম্পর্টেন্ট কি করে, আসলে কাজটা কি সেটা ইম্পর্টেন্ট। এই যে কি দিয়ে প্রশ্ন করলে সেটা হচ্ছে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে প্রত্যক্ষ একটা রেজাল্ট আমরা পাবো, প্রত্যক্ষ বা ডিরেক্ট রেজাল্ট পাবো আর কি। যদি বলে আমি ভাত খাই, আমি কি খাই, ভাত, এই খাইকে আমি কি দিয়ে প্রশ্ন করলাম, কি খাই, এই যে ভাত রেজাল্ট, সেটা কিন্তু একটা অবজেক্ট, সেটা কি ইনডিরেক্ট নাকি ডিরেক্ট, সেটা হচ্ছে কি ডিরেক্ট, কারণ এই খাওয়ার এক্সাক্ট একটা রেজাল্ট আমি পেলাম সরাসরি ভাত। হ্যাঁ, তো এখানে আবার যদি বলা হয় যে আমি স্কুলে যাই, আমি যাই কোথায় যাই, স্কুলে যাই, সরাসরি ভার্বের একটা উত্তর আমি এখানে পেলাম। ঠিক আছে, আমি মাঠে হাঁটি, আমি কোথায় হাঁটি, সরাসরি উত্তর পেলাম কোথায়, মাঠে হাঁটি। তো ভার্বের বা ক্রিয়ার যদি সরাসরি উত্তরগুলো আমি পেয়ে যাই, তবে ওই উত্তরগুলো হচ্ছে আমার প্রত্যক্ষ অবজেক্ট বা প্রত্যক্ষ কর্ম। ঠিক আছে, তাহলে আমরা একটা বিষয় একটু মাথায় রাখি, সব থেকে ইজি এবং ক্লাসিক্যাল যে রুলসটা সেটা হচ্ছে এরকম যে ডিরেক্ট অবজেক্ট বোঝার জন্য আমরা যে বিষয়টা মাথায় রাখবো সেটা হচ্ছে আমরা ভার্বকে কি দিয়ে প্রশ্ন করব, কি দিয়ে প্রশ্ন করব, কি দিয়ে প্রশ্ন করব, একটা বিষয় মাথায় রাখবো, আমরা প্রত্যক্ষ অবজেক্ট পাওয়ার জন্য ভার্বকে আমরা প্রশ্ন করব কি দিয়ে। ঠিক আছে, ভার্বকে প্রশ্ন করব আমরা কি দিয়ে, তাহলে আমরা একটা প্রত্যক্ষ অবজেক্ট পাবো। যদি প্রশ্ন করি কাকে দিয়ে, উদ্দেশ্য করে কাউকে বোঝাবে, উদ্দেশ্য, উদ্দেশ্য করে বোঝাবে, এবং কাকে দিয়ে প্রশ্ন করবে, কাকে দিয়ে প্রশ্ন করবে। এখানে আমার প্রশ্ন ছিল কি দিয়ে, আর এখানে প্রশ্ন হচ্ছে কাকে দিয়ে। আমরা একটু আগে যে উপরে যে সেন্টেন্স দুটো লিখছিলাম, বোঝার সেন্টেন্সটা এরকম ছিল যে আই bought a pen। দেখো এবার আমি মেইন ভার্বকে প্রশ্ন করি যে আসলে কি দিয়ে প্রশ্ন করি, উত্তরটা পাই কিনা। হ্যাঁ পাই, আমি কিনেছিলাম, কি কিনেছিলাম, কলম। এই যে কি দিয়ে প্রশ্ন করার পর যে উত্তরটা পাবো সেটা হচ্ছে আমার ডিরেক্ট অবজেক্ট, সেটা হচ্ছে আমার এই যে ডিরেক্ট অবজেক্ট। বাট দ্বিতীয় যে সেন্টেন্সটা ছিল যে সাপোজ she gave me a book, এরকম সেন্টেন্সটা ছিল আর কি, ইজি সেন্টেন্স নিলাম। তো এখানে আমি যদি বাক্য এই ভার্বকে বা এই বাক্যের প্রধান ভার্বকে বা মেইন ভার্বকে প্রশ্ন করি কি দিয়ে, এই ভার্বকে প্রশ্ন করলাম, একে আমি কি দিয়ে প্রশ্ন করলাম, কি, সে দিল আমাকে, কি দিল, বুক, উত্তরটা পেয়ে গেলাম। তো ওই কি দিয়ে প্রশ্ন করার পর যে অবজেক্টটা পেলাম সে অবজেক্টটা হচ্ছে ডিরেক্ট অবজেক্ট। এবার আমি এই ভার্বকে প্রশ্ন করতে চাই কাকে দিয়ে, দেখি উত্তর পাই কিনা। হ্যাঁ, এই ভার্বকে প্রশ্ন করলাম কাকে দিয়ে, সে একটি বই দিল, কাকে দিল, আমাকে দিল। এবার উত্তরটা পেয়ে গেছি, আমাকে দিল। তাহলে এবার কাকে দিয়ে প্রশ্ন করার পর কি বই পাচ্ছি না আমাকে পাচ্ছি, তাতে আমাকে হচ্ছে ইনডিরেক্ট অবজেক্ট বা পরোক্ষ, আর আমাকে উদ্দেশ্য করে এই বইটা কেনা হয়েছে বা আমাকে উদ্দেশ্য করে এই বইটা দেওয়া হচ্ছে। তাহলে যাকে উদ্দেশ্য করে, হ্যাঁ, বা যে অবজেক্টটাকে উদ্দেশ্য করে আরেকটা অবজেক্ট পাওয়া যায় যেটাকে উদ্দেশ্য করে দেওয়া হয়, ওই উদ্দেশ্যটা হচ্ছে আমার ইনডিরেক্ট অবজেক্ট,
যেটা দেওয়া হয় সেটা হচ্ছে ডিরেক্ট অবজেক্ট। একেবারে ক্লিয়ারেন্স ডেফিনেশন, কোন একটা বাক্যে যেটাকে উদ্দেশ্য করে দেওয়া হয়, যাকে উদ্দেশ্য করে দেওয়া হয় সেটা হচ্ছে ইনডিরেক্ট অবজেক্ট, যাকে উদ্দেশ্য করে যেটা দেওয়া হয় সেটা হচ্ছে ডিরেক্ট অবজেক্ট। নরমাল ব্যাখ্যা কি, আমরা ভার্বকে প্রশ্ন করব কি দিয়ে, যে উত্তরটা পাবো সেটা ডিরেক্ট অবজেক্ট। ভার্বকে প্রশ্ন করব কাকে দিয়ে, যে উত্তরটা পাবো সেটা হচ্ছে আমার ইনডিরেক্ট অবজেক্ট। শেষ খেলা, এটা হচ্ছে আমার ইনডিরেক্ট অবজেক্ট। এই অবজেক্টের মধ্যে আর কোনো ধরনের মতবাদ নাই। শেষ, ইনশাআল্লাহ শেষ। তাহলে আমরা অবজেক্ট শিখলাম দুই প্রকার, একটা হচ্ছে কি ডিরেক্ট অবজেক্ট, অপরটি হচ্ছে ইনডিরেক্ট বা প্রত্যক্ষ, অপরটি হচ্ছে পরোক্ষ অবজেক্ট। অবজেক্ট চেনার উপায় হচ্ছে আমরা কোন একটা বাক্যকে, বাক্যের ভার্বকে প্রশ্ন করব কি দিয়ে, কাকে দিয়ে, কার জন্য, কাকে। উত্তরগুলো যদি বাক্যের মধ্যে থাকে তবে সেটা হচ্ছে আমাদের অবজেক্ট। এই অবজেক্ট যদি আমরা, এই অবজেক্ট জানি দুই প্রকার হয়। যদি কি দিয়ে প্রশ্ন করার পর যে অবজেক্ট পাবো সেটা হচ্ছে ডিরেক্ট অবজেক্ট বা প্রত্যক্ষ। কাকে দিয়ে প্রশ্ন করার পর যে উত্তরটা পাবো সেটা হচ্ছে ইনডিরেক্ট অবজেক্ট বা পরোক্ষ অবজেক্ট। এই অবজেক্টের ক্লাসিফিকেশন এর বাইরে কোনো ধরনের কোনো কিছু নাই। তবে আরেকটা ব্যাপার আছে, সেটা হলো আমাদের প্রিপজিশনের একটা অবজেক্ট আছে, প্রিপজিশনের একটা অবজেক্ট আছে, আরেকটা অবজেক্ট প্রোনাউন আছে, আরেকটা সাবজেক্ট প্রোনাউন আছে। তো আমরা ওইদিকে একটু যাই যে অবজেক্ট প্রোনাউন আসলে কি। অবজেক্ট প্রোনাউনটা এটা আমি একটু মুছে দিই। তো অবজেক্ট নরমালি দুই প্রকার হয়, বিশেষ করে একটা ডিরেক্ট অবজেক্ট, অপরটি হচ্ছে ইনডিরেক্ট অবজেক্ট। একটা প্রত্যক্ষ, একটা হচ্ছে পরোক্ষ। কি দিয়ে প্রশ্ন করলে উত্তর পাবো, ডিরেক্ট বা প্রত্যক্ষ অবজেক্ট। কাকে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাবো সেটা হচ্ছে পরোক্ষ অবজেক্ট বা ইনডিরেক্ট অবজেক্ট। ওকে, এবার যদি আমরা বিশেষ করে একটু প্রিপজিশনের অবজেক্ট দেখি, বিশেষ করে প্রিপজিশনের অবজেক্ট, এটা উচ্চারণ হবে প্রেপজিশন, এটা হবে কি প্রেপজিশনের অবজেক্ট, টিআইওয়াই, প্রেপজিশনের, এই যে প্রেপজিশনের অবজেক্ট। লক্ষ্য রাখি, সাপোজ যে he is looking at me, অথবা I will meet you after the class. ওকে, আরেকটা সাপোজ ধরো the book on the table. কয়েকটা সেন্টেন্স। এবার একটু লক্ষ্য রাখি, আমরা ভার্বকে প্রশ্ন করি, দেখি অবজেক্ট পাই কিনা। হি ইজ লুকিং, সে দেখতেছে। কাকে দেখতেছে? আমাকে। তো এই আমাকে তো একটা অবজেক্ট, সেটা তো বুঝলাম, কিন্তু কোন ধরনের অবজেক্ট? আমি কিন্তু প্রশ্ন করছি কাকে, সে আমাকে দেখতেছে। তো এটা কোন ধরনের অবজেক্ট? আমি যদি নর্মালি প্রশ্ন করি সে আসলে কি দেখে, যদি কি দিয়ে প্রশ্ন করি, যদি আমি কি দিয়ে প্রশ্ন করি যে হি ইজ লুকিং অ্যাট মি, হ্যাঁ, কি দিয়ে প্রশ্ন করি, তাহলে একটা উত্তর পাই আমরা যে আমাকে দেখে। কি দেখে? আমাকে দেখে। বা কাকে দেখে? আমাকে দেখে। এখানে আমি কিন্তু কি দিয়ে প্রশ্ন করলে উত্তর পাচ্ছি মি, কাকে প্রশ্ন করলেও, কাকে দেখে সে প্রশ্ন করলে উত্তর পাচ্ছি মি। এটা আসলে বোঝা যাচ্ছে না যে আসলে ইনডিরেক্ট নাকি ডিরেক্ট। পরে বলা হলো I will meet you after the class. I will meet subject verb object, এই যে সাবজেক্ট উইল মিট, এটা হচ্ছে আমাদের ভার্বাল ফ্রেজ। আচ্ছা, ফ্রেজে পরে ঢুকবো। I will meet, এটা হচ্ছে আমাদের একটা অবজেক্ট। এখন প্রশ্ন হলো এটা কেমন অবজেক্ট? আমরা জানি সাবজেক্ট হয়, ভার্ব হয়, তারপর একটা অবজেক্ট হয়। সাবজেক্ট ভার্ব অবজেক্ট, এটা একটা অবজেক্ট, শিওর থাকো। কেন অবজেক্ট আমি একটু বলে নিই, এটা একটু ডিপ একটা কোশ্চেন। কেন অবজেক্ট? বাট ইজি আছে। আই উইল মিট ইউ, আমি দেখা করব কার সাথে? ইউ, তোমার সাথে। ইউটা একটা অবজেক্ট। এখন তোমরা যদি বলো যে ভার্বকে প্রশ্ন করলাম যে আমি কি দেখব, আমি বা কি দেখা করব, উত্তরটা কিন্তু কিছুটা আমি মেক সেন্স করে ইউটা, যে হ্যাঁ আমি তোমাকে দেখব এবং তোমার সাথে দেখা করব, বোধহয় আমার তোমার সাথে দেখা করার পর কিছু কাজ আছে তোমার সাথে। তাহলে আমার এখানে ইউটা আসলে কি করে? এই যে তোমার সাথে দেখা করব, অবশ্যই তোমার মধ্যে আমাদের একটা কমিটমেন্ট ছিল, বা অবশ্যই একটা কথোপকথন থাকবে বা একটা কাজ থাকবে। তো আসলে ইউটা আমার একটা কর্মকে বহন করে।
একটা কাজকে বহন করে, তোমার আর আমার মধ্যে যে পারস্পরিক সম্পর্ক, যে কাজ হবে সেই কাজটাকে ধারণ করে কি ইউ, বিধায় তোমার সাথে আমি কি করব, দেখা করব। তাহলে ইউ হচ্ছে একটা অবজেক্ট, তবে সেটা হচ্ছে একটা অবজেক্ট প্রোনাউন। অবজেক্ট প্রোনাউন, ইউ হচ্ছে একটা অবজেক্ট প্রোনাউন। বাট আমরা প্রোনাউন নিয়ে আলোচনা করব পরবর্তীতে, বাট একটু বলে নিই, এটা অবজেক্ট। অবজেক্ট আমি আই উইল মিট, আমি দেখা করব, কি দেখা করব, উত্তরটা কি দেখা করব হচ্ছে না। দেখো কাকে দেখা করব তাও হচ্ছে না, ব্যাপারটা একটু আনইজি ফিল হচ্ছে। কার জন্য দেখা করব, এই যে কার জন্য, যার জন্য দেখা করব, তোমার জন্য দেখা করব কেন, কারণ তুমি, তোমার সাথে কিছু একটা কাজ আছে আমার বোধ হয়। তো এখানে আমি কিন্তু এটা একটু মোটামুটি ওইটার কি বা কাকে দিয়ে উত্তর, কোশ্চেন করলে উত্তর পাওয়া যায় না, মোটামুটি উত্তরটা পাওয়া যায় কার জন্য। আমি আই উইল মিট ইউ, আমি তোমার সাথে দেখা করবো কারণ তোমার সাথে আমার কিছু কাজ আছে। তাহলে এই ইউটা কিন্তু কোনো একটা ক্রিয়াকে বহন করে, সরি কোনো একটা কর্মকে বহন করে, রেস্ট্রিক্ট করে, ঠিক আছে। এটা একটা অবজেক্ট, কিন্তু কেমন অবজেক্ট, এটা হচ্ছে একটা অবজেক্ট প্রোনাউন। অবজেক্ট প্রোনাউন। আর এক্সাক্ট অবজেক্টটা কোথায়, আই উইল মিট ইউ, আমি তোমার সাথে দেখা করবো কোথায় বা কখন, আফটার দ্য ক্লাস। এই যে আফটার দ্য ক্লাস মানে ক্লাসের পরে, ক্লাসের পরে। আরেকটা বিষয় মাথায় রাখা যায়, কখন দিয়ে প্রশ্ন করলেও অবজেক্ট পাওয়া যেতে পারে, কখন দিয়ে প্রশ্ন করলে অবজেক্ট পাওয়া যেতে পারে। এই যে আমি আমি তোমার সাথে দেখা করব কখন, আফটার দ্য ক্লাস, ইজ দ্য ক্লাস, এটাও একটা অবজেক্ট। এখন আমার প্রশ্ন হচ্ছে যে অবজেক্ট তো বুঝলাম যে এটাও একটা অবজেক্ট, আপনি বলেন এটা ডিরেক্ট হতে পারে, ইনডিরেক্ট হতে পারে। আফটার দ্য ক্লাস এটাও একটা অবজেক্ট। এখন প্রশ্ন হচ্ছে গিয়া যে এই অবজেক্টটা, এটা একটা প্রিপজিশনের অবজেক্ট, এটাও একটা প্রিপজিশনের অবজেক্ট, দ্য টেবল এটাও একটা প্রিপজিশনের অবজেক্ট। এখন আমরা কিভাবে বুঝবো যে কোনটা প্রিপজিশনের অবজেক্ট? অবজেক্ট তো সেটা বুঝলাম, অবজেক্ট এটা বুঝলাম, কয়েকভাবে অবজেক্ট ফাইন্ড আউট করা যায়, সাবজেক্ট ভার্ব অবজেক্ট। ভার্বকে কি দিয়ে প্রশ্ন করব, ভার্বকে কাকে দিয়ে প্রশ্ন করব, ভার্বকে কার জন্য প্রশ্ন করব, ভার্বকে কোথায় প্রশ্ন করব, ভার্বকে কখন প্রশ্ন করব, এই উত্তরগুলো পাওয়া গেলে সেটা অবজেক্ট হবে। ফাইন। যদি সে অবজেক্টগুলো প্রিপজিশনের পরে বসে, যদি সে অবজেক্টগুলো প্রিপজিশনের পরে বসে, তবে সেটা হবে কি প্রিপজিশনের অবজেক্ট। সেটা কখনো ডিরেক্ট আর ইনডিরেক্ট বলার দরকার নেই, ঠিক আছে। ওকে, সরাসরি বলবো সেটা হচ্ছে আমাদের একটা প্রিপজিশনের অবজেক্ট। তাহলে আমাদের এই যে এট একটা প্রিপজিশনের পরে একটা অবজেক্ট, তাহলে মি হচ্ছে একটা প্রিপজিশনের অবজেক্ট, আফটারের পরে দা ক্লাস হচ্ছে একটা প্রিপজিশনের অবজেক্ট, অনের পরে দা টেবিল হচ্ছে একটা প্রিপজিশনের অবজেক্ট, ঠিক আছে। তাহলে আমাদের অবজেক্ট আসলে ওইভাবে ক্লাসিফিকেশন যখন করছিলাম তখন ডিরেক্ট আর ইনডিরেক্ট, ঠিক আছে। আর নরমালি প্রিপজিশনের অবজেক্ট গুলো কারা হয়, বিশেষ করে যদি আমাদের প্রিপজিশনের পরে যে অবজেক্ট গুলো থাকে সেগুলো আমরা সরাসরি দিকে বলবো এগুলো হচ্ছে প্রিপজিশনের অবজেক্ট, ঠিক আছে। অবজেক্টের সিস্টেমগুলো আমাদের এখানে ক্লজ। আমরা এখন শিখব হচ্ছে কমপ্লিমেন্ট। আমরা এখন শিখব কমপ্লিমেন্ট আসলে কি। কমপ্লিমেন্ট, এই কমপ্লিমেন্টের অর্থ হচ্ছে সম্পূরক, ঠিক আছে, সম্পূরক। কমপ্লিমেন্ট আমরা এখন শিখব কমপ্লিমেন্ট, ঠিক আছে। কমপ্লিমেন্ট নিয়ে আলোচনা করব। কমপ্লিমেন্ট আমি একটু দেখে নিই আমার ভিডিওটা ঠিক আছে কিনা আসলে। ওকে ফাইন। আমরা ভিডিওটার যে কোয়ালিটি আমার তো দেখে খুব সুন্দর সুন্দর মনে হইতেছে, এগুলোতে মনে হচ্ছে বোধহয় মনে ঠিক হচ্ছে না, নাকি কেটে আবার কাট করব কোনটা, যাক আল্লাহ ভরসা, যদি ঠিক না হয় কিচ্ছু করার না, কপাল খারাপ, ব্লার হয়ে গেছে এটা দেখতে। ওকে, কমপ্লিমেন্ট হচ্ছে এক প্রকার সম্পূরক। তো এই কমপ্লিমেন্ট হয় দুই প্রকার, একটা হচ্ছে সাবজেক্ট কমপ্লিমেন্ট, একটা হচ্ছে অবজেক্ট কমপ্লিমেন্ট। তো কমপ্লিমেন্টের অর্থটা হচ্ছে এর কাজ হচ্ছে পরিচয় বহন করা, পরিচয় বহন করা। কমপ্লিমেন্টের কাজ হচ্ছে পরিচয় বহন করা। কমপ্লিমেন্ট হচ্ছে গিয়া দুই প্রকার, এক প্রকার হচ্ছে গিয়া সাবজেক্ট কমপ্লিমেন্ট, সাবজেক্ট কমপ্লিমেন্ট, আর দুই নম্বর হচ্ছে অবজেক্ট কমপ্লিমেন্ট। ঠিক আছে, এক নম্বরে সাবজেক্ট কমপ্লিমেন্ট, দুই নম্বর হচ্ছে গিয়া অবজেক্ট কমপ্লিমেন্ট। ওকে,
আবারও বলছিলাম কমপ্লিমেন্ট মানে হচ্ছে কি পরিচয় বহন করে, পরিচয় বহন করে। তো এই কমপ্লিমেন্টটা আসলে পাওয়ার জন্য আমার যেই বিষয়টা লাগবে সেই বিষয় হচ্ছে লিংকিং ভার্ব লাগবে একটা, এক প্রকার লিংকিং ভার্ব লাগবে। লিংকিং ভার্বগুলো কারা? লিংকিং ভার্বগুলো হবে am, is, are, was, were। তাহলে এই ভার্বগুলো লিংকিং ভার্ব। কেন? কারণ এগুলো আসলে সাবজেক্ট এবং কমপ্লিমেন্টের মধ্যে এক প্রকার সংযোগ স্থাপন করে। লিংকিং ভার্ব কারা? যে সকল ভার্বগুলো সাবজেক্ট এবং কমপ্লিমেন্টের মধ্যে এক প্রকারের সংযোগ স্থাপন করে, ওই ভার্বগুলোকে বিশেষ করে আমরা বলে থাকবো লিংকিং ভার্ব। লিংকিং ভার্বগুলো বিশেষ করে কারা এই কাজগুলো বিশেষ করে বেশি করে? am, is, are, was, were এরা বিশেষ করে কাজগুলো বেশি করে থাকে। তো আমি বলছিলাম কমপ্লিমেন্ট হচ্ছে কি পরিচয় বহন করা। কার পরিচয় বহন করবে? একটা সাবজেক্টের পরিচয় বহন করলে সাবজেক্ট কমপ্লিমেন্ট, অবজেক্টের পরিচয় বহন করলে হবে আমাদের অবজেক্ট কমপ্লিমেন্ট। অ্যাজ এক্সাম্পল বলা হলো যে রহিম is a brilliant student। brilliant student। তো এখানে দেখতে পাচ্ছি যে রহিম সাবজেক্ট, রহিম সাবজেক্ট is linking verb। মনে রাখতে হবে লিংকিং ভার্ব থাকলে বিশেষ করে সেন্টেন্সে ওই সেন্টেন্স অবজেক্ট হয় না। তো মাথায় রাখতে পারো যে রহিম ইজ এ, যদি তোমরা ভাবো যে সাবজেক্ট ভার্ব অবজেক্ট, তাহলে এই যে ব্রিলিয়ান্ট স্টুডেন্ট কি আমার অবজেক্ট? না, ব্রিলিয়ান্ট স্টুডেন্ট আমার অবজেক্ট না, এটা কিন্তু আমার অবজেক্ট না, অবজেক্ট না। কেন? এখানে মেইন ভার্বই নেই, তুমি কাকে প্রশ্ন করবা? আমি বলছিলাম অবজেক্ট পেতে হলে আমাকে বাক্যের মেইন ভার্বকে প্রশ্ন করতে হবে। কি দিয়ে? কি দিয়ে প্রশ্ন করতে হবে? কাকে দিয়ে প্রশ্ন করতে হবে? কোথায় দিয়ে প্রশ্ন করতে হবে? কার জন্য প্রশ্ন করতে হবে? ঠিক আছে, এই বিষয়গুলো প্রশ্ন করলে আমরা যদি মেইন ভার্বকে প্রশ্ন করার পর যদি উত্তরটা পাই সেটা হচ্ছে আমাদের অবজেক্ট। বাট এখানে আমাদের কোথাও মেইন ভার্বই নেই, কোনো সুযোগ নেই। যেহেতু একটা লিংকিং ভার্ব আছে, মাথায় রাখতে হবে যেহেতু লিংকিং ভার্ব আছে, যেহেতু এখানে লিংকিং ভার্ব আছে, অবশ্যই লিংকিং ভার্বের পরবর্তীতে শব্দগুচ্ছ সেটা এক প্রকার কমপ্লিমেন্ট হবে। বলে রাখি এখানে আমি, এই যে লিংকিং ভার্ব এর পরবর্তী শব্দগুচ্ছ লিংকিং ভার্বের পরবর্তী শব্দগুচ্ছ কমপ্লিমেন্ট হয়। মাথায় রাখতে হবে লিংকিং ভার্বের পরবর্তী শব্দগুচ্ছ কি হয়? কমপ্লিমেন্ট হয়। তো এখানে ইজ কি ভার্ব? লিংকিং ভার্ব। ইজ কি ভার্ব? লিংকিং ভার্ব। তাহলে এই লিংকিং ভার্বের পরবর্তী শব্দগুচ্ছ কি হবে? একটা কমপ্লিমেন্ট হবে, ঠিক আছে, বা একটা পরিচয় বহন করবে, ঠিক আছে। তাহলে আবারও বলি, যদি আমাদের সেন্টেন্সে মেইন ভার্ব না থাকে, একটা লিংকিং ভার্ব থাকে, am, is, are, was, were, ঠিক আছে, তবে ওই লিংকিং ভার্বের পরবর্তী শব্দগুচ্ছ একটা কমপ্লিমেন্ট হবে বিশেষ করে। এটা হচ্ছে আমাদের মানে সিগনিফিক্যান্ট রুল আর কি এটা। ওকে, তাহলে লিংকিং ভার্বের পরবর্তী শব্দগুচ্ছ সেটা আমাদের অবজেক্ট না, তবে সেটা একটা কমপ্লিমেন্ট হবে। তাহলে এটা কমপ্লিমেন্ট, কোন কমপ্লিমেন্ট হবে? এটা আসলে পরিচয় বহন করে কার? কমপ্লিমেন্ট মানে কি? পরিচয় বহন করে। কার পরিচয় বহন করে? সাবজেক্টের নাকি অবজেক্ট? এখানে তো অবজেক্টই নাই, তো অবজেক্টের পরিচয় কেন বহন করবে? অবশ্যই রহিম ইজ এ ব্রিলিয়ান্ট স্টুডেন্ট। তো রহিমও যা, এই যে রহিমও যা ব্রিলিয়ান্ট স্টুডেন্টও কিন্তু কি তা। এখানে রহিমের একটা ভালো গুণ বুঝিয়েছে, ভালো একটা পরিচয় বহন করেছে। কে বহন করেছে? স্টুডেন্ট বা ব্রিলিয়ান্ট স্টুডেন্ট। তাহলে আমরা এখানে বলতে পারি স্টুডেন্ট হচ্ছে এক প্রকার কমপ্লিমেন্ট, বা ব্রিলিয়ান্ট স্টুডেন্ট বলতে পারি কমপ্লিমেন্ট। এখানে আমাদের স্টুডেন্ট হচ্ছে একটা কমপ্লিমেন্ট, বা তোমরা বলতে পারো যে না ব্রিলিয়ান্ট স্টুডেন্ট কমপ্লিমেন্ট, কোনো সমস্যা নেই, ঠিক আছে, ফাইন। শুধু ব্রিলিয়ান্ট বলে তো হয় না, তো ব্রিলিয়ান্টের সাথে একটা স্টুডেন্ট, আমি কি বলছিলাম যে শব্দগুচ্ছ, পরবর্তী শব্দগুচ্ছ মিলে একটা কমপ্লিমেন্ট। তো এটা হচ্ছে আমরা একটা সাবজেক্ট কমপ্লিমেন্ট। এবারে যদি আমরা একটা অবজেক্ট কমপ্লিমেন্টের একটা উদাহরণ দিই, অবজেক্ট কমপ্লিমেন্টের যদি একটা উদাহরণ আমরা দিই, তবে সেটা এরকম আসবে যে সাপোজ they elected him as a president।
they elected him as a president. ওকে, এখানে সাবজেক্ট দেখি এবার অবজেক্ট পাই কিনা আমরা এবার এখানে দেখেন অবজেক্ট আছে কিনা। আমি বলছিলাম যদি মেইন ভার্বকে, এখানে তো মেইন ভার্ব নাই, তো মেইন ভার্বকে প্রশ্ন করা যাচ্ছে না, তাই এখানে আমি কোথাও অবজেক্ট পাচ্ছি না। এখানে আছে লিঙ্কিং ভার্ব, লিঙ্কিং ভার্বের পরবর্তী শব্দগুচ্ছকে কি বলা হয়? কমপ্লিমেন্ট বলা হয়। এখন কমপ্লিমেন্ট মানে পরিচয় বহন করবে। কার পরিচয় বহন করবে? একটা সাবজেক্টের না হয় অবজেক্টের। এখানে পরিচয় বহন করতেছে কার? ব্রিলিয়েন্ট স্টুডেন্ট কে? এই যে রহিম, রহিম ইজ এ ব্রিলিয়েন্ট স্টুডেন্ট। তো ব্রিলিয়েন্ট স্টুডেন্ট যা, এই রহিমও তা। দিস ইজ সাবজেক্ট কমপ্লিমেন্ট। তো এটা আমরা একটু লিখে নিই, এটা হচ্ছে আমাদের সাবজেক্ট কমপ্লিমেন্ট, ঠিক আছে? বাট এখানে আমরা মেইন ভার্ব আছে, এখানে আমাদের মেইন ভার্ব আছে, এখানে আমাদের একটা মেইন ভার্ব আছে, খেয়াল করুন মেইন ভার্ব আছে। তো মেইন ভার্বকে আমি প্রশ্ন করলাম যে দে ইলেক্টেড, তারা নির্বাচিত করলো, তারা নির্বাচিত করলো বা তারা সিদ্ধান্ত নিল, যাই নিল। কাকে নিল? হিম, তাকে। উত্তরটা পাইলাম, উত্তরটা পাইলাম। এখন যদি প্রশ্ন করা হয় এই হিমটা অবজেক্ট, সেটা ফাইন। কেমনে বুঝলাম অবজেক্ট? কারণ আমি মেইন ভার্বটা প্রশ্ন করলাম কাকে, উত্তরটা পেলাম তাকে, নির্বাচন করলো তাকে। তাহলে বলছিলাম না মেইন ভার্বকে যদি কাকে দিয়ে প্রশ্ন করা হয় তবে আমরা উত্তরটা অবজেক্ট পাই, কিন্তু সেই অবজেক্টটা কোন প্রকার অবজেক্ট? সেটা হচ্ছে এক প্রকারের ইনডিরেক্ট অবজেক্ট। আমরা বলে আসছিলাম সেটা হচ্ছে এক প্রকারের ইনডিরেক্ট অবজেক্ট। মেইন ভার্বকে প্রশ্ন করলাম, কি দিয়ে প্রশ্ন করলাম? উত্তরটা পাইনি। নির্বাচিত করলো, কি নির্বাচিত করলো? কি কি ব্যক্তির ক্ষেত্রে হতে পারে, কি হবে বস্তুর ক্ষেত্রে, যে কি এটা ওটা সেটা। বাট কাকে নির্বাচন করলো? কাকের ক্ষেত্রে বস্তুটা হতে পারে না, কাকের ক্ষেত্রে উত্তরটা আসবে কি? ব্যক্তিবাচক, ঠিক আছে? ওকে, ব্যক্তিবাচক হবে। তাহলে আমাদের হিম, তারা তাকে নির্বাচন করলো। তো যেহেতু তাকে দিয়ে কোশ্চেন করার পর উত্তর পেলাম, তবে এটা অবজেক্ট। তবে কোন প্রকার অবজেক্ট? ইনডিরেক্ট অবজেক্ট, ফাইন। এখন দেখি এবার এই অবজেক্টের কোনো পরিচয় কেউ বহন করে কিনা। হ্যাঁ, দেখতে পেলাম হিম অ্যাজ এ প্রেসিডেন্ট। অ্যাজ এ মানে তারা তাকে নির্বাচিত করলো কি হিসাবে? প্রেসিডেন্ট হিসাবে। তাহলে আমাদের এই যে তারা কি প্রেসিডেন্ট হবে, নাকি যাকে নির্বাচন করলো সে প্রেসিডেন্ট হবে? যাকে নির্বাচন করলো সে প্রেসিডেন্ট হলো। আর এখানে সাবজেক্ট কিন্তু দে, দে সাবজেক্ট ভার্ব অবজেক্ট। এখানে কোথাও দে, তাদের কিন্তু কোনো গুণগুণ নাই। গুণগুণ আছে কার? দে ইলেক্টেড হিম, এই যে হিমের গুণগুণ বোঝাচ্ছে। দে ইলেক্টেড হিম, তারা নির্বাচিত করলো তাকে, তাকে নির্বাচিত করলো কি হিসাবে? অ্যাজ আ প্রেসিডেন্ট, বা একজন মন্ত্রী হিসেবে, ঠিক আছে? তো এখানে যেটা বলা হলো যে দে ইলেক্টেড, তারা নির্বাচিত করলো হিম, তাকে। তাহলে আমাদের এখানে অবজেক্ট ছিল একটা ইনডিরেক্ট অবজেক্ট। তো এই অবজেক্টের একটা পরিচয় হচ্ছে প্রেসিডেন্ট। এই প্রেসিডেন্ট কিন্তু দে তাদের পরিচয় বহন করে নেই। তা আমরা দেখতে পাচ্ছি যে সাবজেক্ট ভার্ব অবজেক্ট, অবজেক্টের পরিচয় বহন করে কে? প্রেসিডেন্ট, ঠিক আছে? তাহলে আমাদের যেহেতু অবজেক্টের পরিচয় বহন করে প্রেসিডেন্ট, অ্যাজ এ প্রেসিডেন্ট, তাহলে আমাদের এই পুরো অ্যাজ এ প্রেসিডেন্ট হবে আমাদের একটা অবজেক্ট কমপ্লিমেন্ট। আশা করি বোঝা গেছে। তো এই বাক্য ছিল রহিম ইজ এ ব্রিলিয়ান্ট স্টুডেন্ট। রহিম ইজ এ ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, তাহলে রহিম সাবজেক্ট, এটা লিঙ্কিং ভার্ব। তো রহিমের একটা গুণগুণ বোঝাচ্ছে লিঙ্কিং ভার্বের পরবর্তী শব্দগুচ্ছ, এক প্রকার কমপ্লিমেন্ট, কারণ সাবজেক্টের গুণগুণ বোঝাচ্ছে, তাই সাবজেক্ট কমপ্লিমেন্ট। আর এখানে সাবজেক্ট ভার্ব অবজেক্ট হিমের গুণগুণ বোঝাচ্ছে, প্রেসিডেন্ট তারা না, প্রেসিডেন্ট হচ্ছে হিম, যাকে বানানো হচ্ছে সে প্রেসিডেন্ট। অবজেক্টের গুণগুণ বোঝানোর ফলে যে অবজেক্টের পরবর্তী যে শব্দগুচ্ছ আছে সেটা হচ্ছে আমাদের অবজেক্ট, সরি হ্যাঁ, অবজেক্ট কমপ্লিমেন্ট, ঠিক আছে? তাহলে আমাদের এখানে হিম কিন্তু অবজেক্ট, হিমের পরবর্তী যে অংশগুলো সেটা হচ্ছে অবজেক্ট কমপ্লিমেন্ট। আশা করি বোঝা গেছে। ইংলিশে কিছু কিছু বিষয় মেক সেন্স খাটানো উচিত আর কি আমি মনে করি, কারণ কিছু কিছু ক্ষেত্রে রুলস রেগুলেশন ফলো করা উচিত না। তুমি যদি ইংলিশের মেক সেন্স না বুঝো, এটার মূল ভাব যদি তুমি না বুঝো, তোমার আসলে ইংরেজিটা তোমার কাছে একটু কঠিন হবে, এটাই স্বাভাবিক বিষয়, ঠিক আছে? তাহলে আমরা যেটা বুঝলাম আসলে কমপ্লিমেন্ট হচ্ছে কি এক প্রকার পরিচয় বহন করা, কার? সাবজেক্টের আর অবজেক্টের। সাবজেক্ট কমপ্লিমেন্ট মানে হচ্ছে সাবজেক্টের পরিচয় বহন করবে, অবজেক্ট কমপ্লিমেন্ট মানে হচ্ছে অবজেক্টের পরিচয় বহন করবে। ওকে, ফাইন। তো বিশেষ করে সাবজেক্ট কমপ্লিমেন্টের ক্ষেত্রে বিশেষ করে নেগেটিভ ভার্বরা বেশি থাকবে, আর অবজেক্ট কমপ্লিমেন্টের ক্ষেত্রে বিশেষ করে তুমি দেখতে পারবা যে অবজেক্টের পরিচয় কেউ বহন করে কিনা। হ্যাঁ, তো এটা হলো অবজেক্ট কমপ্লিমেন্ট। তো কমপ্লিমেন্টের বিষয়ে আর কোনো বলার কিছু নাই। কমপ্লিমেন্ট দুই প্রকার, একটা সাবজেক্ট কমপ্লিমেন্ট, একটা হচ্ছে অবজেক্ট কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্টের ডেফিনিশন কি? ভার্বের পরবর্তী শব্দগুচ্ছ হচ্ছে কমপ্লিমেন্ট, ঠিক আছে? যদি সেটা সাবজেক্টের পরিচয় বহন করে সেটা হবে সাবজেক্ট কমপ্লিমেন্ট,
অবজেক্ট পরিচয় বহন করে সেটা হবে অবজেক্ট কমপ্লিমেন্ট। এবার আমরা একটু শিখব যে অ্যাপোজিটিভ কি। অ্যাপোজিটিভ কি আমরা শিখব অ্যাপোজিটিভ। অ্যাপোজিটিভ, ঠিক আছে। এটা হচ্ছে গিয়া আসলে নাউন প্লাস নাউন, নাউন প্লাস নাউন। এখানে দুটো নাউন থাকবে কিন্তু একটা নাউন আর একটা নাউনের পরিচয় বহন করবে। সহজ ভাষা বলে দিই, দুটি নাউন থাকবে তার মধ্যে বিশেষ করে সেকেন্ড যে নাউনটা আছে ওই নাউনটা বিশেষ করে কি হয়, অ্যাপোজিটিভ হয়, বিশেষ করে সেটা মাথায় রাখতে হবে। তো কিছু কিছু ভিন্নতর আছে ব্যাপারগুলো। তো এখানে দ্বিতীয় যে নাউনটা সেটা বিশেষ করে কি হয়, অ্যাপোজিটিভ হয়। তাহলে আমরা অ্যাপোজিটিভ বলতে কি বলবো, যে দুটি নাউন পাশাপাশি থাকবে, দুটি নাউন পাশাপাশি থাকবে, দুটি নাউন পাশাপাশি থাকবে, পাশাপাশি থাকবে, একটি অন্যটির পরিচয় বহন করবে। একটি অন্যটির পরিচয় বহন করবে। বিশেষ করে দ্বিতীয় নাউনটি পরিচয় বহন করে। সাপোজ একটা এক্সাম্পল দিই, আমরা বলছিলাম দুটি নাউন পাশাপাশি বসবে, বলা হলো মাই ব্রাদার কমা আর ডক্টর, ডক্টর লিভস ইন ঢাকা। এখানে যেটা দেখতে পাচ্ছি যে মাই ব্রাদার আমার ভাই, তার একটা পরিচয় বহন করে কে, আর ডক্টর। এটাও একটা নাউন কমা দিয়ে পাশাপাশি, আর এই কমাটাকে বলা হয় অ্যাপোজিটিভ কমা। বিষয়ে মাথায় রাখতে হবে, দুটি নাউন পাশাপাশি বসলে দুটি নাউনের মাঝখানে যে কমাটা থাকবে সেই কমাটাকে বলা হয় অ্যাপোজিটিভ কমা। তাহলে মাই ব্রাদার দিস ইজ নাউন, আর ডক্টর দিস ইজ নাউন। তো দুটি নাউন পাশাপাশি বসলো এবং তাদের মধ্যে অবশ্যই একটা কমা থাকবে এবং ওই কমাটাকে বলবো আমরা অ্যাপোজিটিভ কমা, ঠিক আছে। তাহলে মাই ব্রাদার আর ডক্টর, তাহলে আমার এই মাই ব্রাদারের একটা গুণ বোঝাচ্ছে কে, এ ডক্টর। তাহলে এটাও নাও এটাও নাও, দুটি নাউন পাশাপাশি বসলো, তাদের মধ্যে একটা কমা বসলো, দিস ইজ অ্যাপোজিটিভ কমা। তাহলে দুটি নাউন পাশাপাশি বসার পরে সেকেন্ড নাউনটা আমার এই মাই ব্রাদার আমার ভাইয়ের একটা কোয়ালিফিকেশন বোঝাচ্ছে, গুণাগুণ বোঝাচ্ছে। ফাইন, তাহলে এই ডক্টর হচ্ছে একটা অ্যাপোজিটিভ, এটা হচ্ছে অ্যাপোজিটিভ, এই ডক্টর হচ্ছে কি অ্যাপোজিটিভ। তাহলে এ ডক্টর পুরোটা, হ্যাঁ ঠিক আছে, অ্যাপোজিটিভ। আর একটা কোশ্চেন বলা হলো যে রবীন্দ্রনাথ ট্যাগর দ্য নোবেল laureate wrote গীতাঞ্জলি। এটা রবীন্দ্রনাথ ট্যাগর দ্য নোবেল লরিয়েট রোড গীতাঞ্জলি, অর্থাৎ গীতাঞ্জলি রেখে লেখছিল আমাদের বিশিষ্ট, আমাদের বিশ্ববিখ্যাত কবিগুরু, কিছু বললাম না, যাই হোক, হ্যাঁ সে কি করছিল, আমাদের গীতাঞ্জলি লিখছিল, ঠিক আছে। তাহলে যে রবীন্দ্রনাথ, তার একটা গুণগুণ বোঝানো হয়েছে। দেখো তো আমি এখানে একটা নাউন, রবীন্দ্রনাথ ঠাকুর একটা নাউন, দ্য নোবেল লরিয়েট হচ্ছে একটা নাউন। তাহলে যে রবীন্দ্রনাথ ট্যাগর সেই কিন্তু নোবেল লরিয়েট, হ্যাঁ। আমরা বলবো যে রবীন্দ্রনাথ ট্যাগরের একটা বিশেষ গুণ বোঝানো হয়েছে কার মাধ্যমে, এই যে নোবেল লরিয়েটের এই অংশটার মাধ্যমে। আর আমরা বলছিলাম যে দুটি নাউন পাশাপাশি বসলে মাঝখানে কমা থাকলে সেটাকে বলা হয় পজিটিভ কমা। তাহলে নাউন আর নাউন পাশাপাশি বসলো, ওই রবীন্দ্রনাথ ট্যাগরের গুণাগুণ বোঝাচ্ছে দ্য নোবেল লরিয়েটের মাধ্যমে। ফাইন, রোড গীতাঞ্জলি। তো আমরা বলবো যে দ্য নোবেল লরিয়েট হচ্ছে এটাও নাউন এটাও নাউন, বাট এই দ্য নোবেল লরিয়েট কার গুণাগুণ বোঝাচ্ছে, প্রথম নাউনটার গুণাগুণ বোঝাচ্ছে। তাহলে আমাদের দা পরের নাউনটা হচ্ছে আমাদের অ্যাপোজিটিভ। তাহলে আমরা বলছিলাম নাউন প্লাস নাউন হলে বিশেষ করে সেকেন্ড নাউনটা আমাদের অ্যাপোজিটিভ হয়, কারণ
সেকেন্ড নাউনটাই বিশেষ করে পূর্বের নাউনটার দোষ গুণাগুণ বোঝাচ্ছে। দুটি নাউন পাশাপাশি বসবে, অবশ্যই মাথায় রাখতে হবে বিশেষ তাদের মধ্যে একটা প্রকার কমা বসে। হ্যাঁ, কমাটা বিশেষ করে তোমরা যদি কখনো সেন্টেন্স লেখো কমাটা ব্যবহার করে সেন্টেন্স মেক করবা। তো আমরা আসলে এখানে আজকে শিখলাম, ইনশাআল্লাহ এর মধ্যে কোনো প্রবলেম হবে না। অবজেক্ট শিখলাম, তারপর শিখলাম কমপ্লিমেন্ট শিখলাম, অবজেক্ট দুই প্রকার, ডিরেক্ট অবজেক্ট আর হচ্ছে ইনডিরেক্ট অবজেক্ট, আর শিখলাম কমপ্লিমেন্ট, সাবজেক্ট কমপ্লিমেন্ট, আর শিখলাম অবজেক্ট কমপ্লিমেন্ট, আর শিখলাম প্রেপোজিশনাল অবজেক্ট, তারপরে শিখলাম অ্যাপোজিটিভ। আমাদের ইংলিশের প্রথম যে পর্ব 30টার মধ্যে এই পর্বটা আমাদের কমপ্লিট। ম্যাথের 30টার মধ্যে আমাদের ফার্স্ট পর্ব গত ক্লাসে কমপ্লিট হয়েছে। আজকে ইংরেজির প্রথম পর্ব আমরা এখানে শেষ করলাম। তো আমি বলছিলাম আমরা একসাথে দুইটা সেগমেন্ট টানবো, একটা হচ্ছে ম্যাথ, একটা হচ্ছে ইংরেজি, দুটো শেখো, তারপর ধরবো আমরা জিকে আর বাংলা।